হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। 7420 তে আজকে আমরা ন্যাশনাল ট্রেজার নামে একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি। যে সিনেমাটি রিলিজ পেয়েছিল 2004 সালে। সিনেমাটির নির্মাণের ব্যয় ছিল হচ্ছে 1300 কোটি টাকা আর বক্স অফিসে আয় করেছিল প্রায় 4000 কোটি টাকার মতো ওই সময়। এবং এই সিনেমাটির আইএমডিবি রেট হচ্ছে 10-এ 6.9। তো যাই হোক, কালকে আমি যখন ফেসবুক চালাচ্ছিলাম তখন হঠাৎ করে এই সিনেমার একটা ক্লিপ আমার সামনে আসে, যে একটা সোনার শহরে তারা গিয়েছে বা একটা সোনার গুহায় তারা গিয়েছে। তো ওই দৃশ্য দেখে সিনেমাটি সম্পর্কে জানার আমার আগ্রহ জায়গা, আর সেখান থেকেই সিনেমাটি আমি স্ক্রিপ্ট করতে দিই। তো চলো বাড়তি কথা না বলে আমেরিকান এই সিনেমাটার সম্পর্কে আমরা জেনে আসি। তবে তার আগে যদি কোনো ব্রেক থাকে সেটা তোমরা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমার কাহিনী শুরু হয় আজ থেকে 160 বছর আগের কাহিনী দিয়ে। সময়টা হচ্ছে 14 এপ্রিল 1865 সাল, ওয়াশিংটন ডিসি। আর তোমরা হয়তো অনেকেই জানো না যে আমেরিকাতে কিন্তু গৃহযুদ্ধ শুরু হয়েছিল। ধরো বাংলাদেশের দুইটা পলিটিক্যাল পার্টি বিএনপি আওয়ামী লীগ যদি যুদ্ধ শুরু করে তাহলে সেটাকে বলা হবে গৃহযুদ্ধ, মানে বাইরের শক্তি না, নিজেরা যখন লড়াই করে তখন সেটাকে গৃহযুদ্ধ বলা হয়। তো আমেরিকাতে এরকম একটা গৃহযুদ্ধ শুরু হয়েছিল। আর তখন আমরা এই সিনেমার যে মেইন নায়ক নিকোলাস কেইজ, যার নাম হচ্ছে এই সিনেমাতে বেনজিমান, ওর দাদার পরদাদাকে দেখতে পাই। মানে মনে করো আরো 5 পুরুষ আগের জনকে দেখতে পাই, যার নাম হচ্ছে থমাস। আর তার কাছে দুজন লোক আসে আর সেখানে একটা ডায়েরির লেখা দেখিয়ে বলে, তোমাকে এই ডায়েরিতে যা লেখা রয়েছে সেই লেখাটিকে ডিকোড করতে হবে। মানে ডায়েরিতে একটা লেখা রয়েছে, সরাসরি লেখা নেই, মনে করো ধাঁধা আকারে লেখা রয়েছে, সেটাকে ডিকোড করতে হবে। আর তখন সেখানে থাকা দুজন লোকের মধ্য থেকে একজন লোক চলে যায় আর ওই লোকটি সেখানে যায় যেখানে ওই সময়ের আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন যেখানে রয়েছে। তো ওই লোকটা করে কি আব্রাহাম লিঙ্কনকে গুলি করে মেরে ফেলে। আর এইদিকে বেনজিমানের দাদা সেই ধাঁধা থেকে গোপন কোডটা সমাধান করে ফেলে। আর সে জানতে পারে যে এই ধাঁধাটি বা এই গোপন কোডটি মূলত একটা সোনার শহরের নকশা। কিন্তু এরপর সে যখন এই কথাটি বলবে তখন সে খেয়াল করে যে লোকটি এই ডায়েরি নিয়ে এসেছে তার শরীরে একটা ব্যাজ রয়েছে। আর এই ব্যাজটা হচ্ছে সরকারের বিপক্ষ দলের লোক, যারা আর কি এই গৃহযুদ্ধটা বাজিয়েছে। তো এর জন্য বেনজামিনের যে দাদার পরদাদা, সে ডায়েরির সেই কাগজগুলো করে কি ছিঁড়ে ফেলে। কিন্তু তখন ওই লোকটা তাকে গুলি করে। কিন্তু তারপরও বেনজামিনের দাদার পরদাদা করে কি সেই কাগজগুলো আগুনে পুড়িয়ে ফেলে। কিন্তু তারপরেও সেই লোকটি ওই সব কাগজের মধ্যে থেকে একটা কাগজের টুকরা আগুনে পোড়া থেকে রক্ষা করে এবং সেখান থেকে চলে যায়। তবে মরে যাওয়ার আগে বেনজামিনের দাদার পরদাদা থমাস সেই গোপন কোডের একটা কিওয়ার্ড তার ছেলেকে বলে যায়। আর তারপর কাহিনী চলে আসে 140 বছর পর, 2004 সালে, যখন আমরা বেনজিমানকে দেখতে পাই, নিকোলাস কেজকে। আর বেনজিমান খুব সম্প্রতি একটা গুপ্তধন খুঁজে দিয়েছে সরকারকে, আর এর জন্য তাকে সম্মানিত করা হয়েছে এবং সে একটা প্রোগ্রামে বক্তৃতা দিচ্ছে। আর তার সাথে সে গর্ব সহকারে তার দাদার পরিচয় দেয় যে আজ থেকে 140 বছর আগে গৃহযুদ্ধের সময় তার দাদা কিভাবে সাহসিকতার সাথে সরকারের পক্ষে যুদ্ধ করেছিল। বাট তখনই সেখানে থাকা একটা লোক উঠে দাঁড়ায় যে কিনা ব্ল্যাক মার্কেটের ডিলার। আর সে করে কি বেনজিমানকে থামিয়ে দিয়ে তার কাছে একটা কাগজের টুকরো ছিল, সেটা বড় স্ক্রিনে সবাইকে দেখায়। আর ওই কাগজের টুকরোতে বেনজিমানের দাদার পরদাদা থমাসের নাম ছিল এবং তার নামের সাথে ওই সব লোকদের নাম ছিল যারা আব্রাহাম লিঙ্কনকে মারার মাস্টার প্ল্যান বানিয়েছিল। এবং এরই মাধ্যমে ওই লোকটি সবার সামনে প্রমাণ করে যে আব্রাহাম লিঙ্কনকে মারার প্ল্যানে বেনজিমানের দাদার পরদাদা থমাস যুক্ত ছিল। তো এই ব্যাপারটি বেনজিমান এবং তার বাবাকে খুব খারাপ ভাবে মনে করে, যে মানসিকভাবে আহত করে এবং বেনজিমানও পাগল হয়ে যায়, যেটা তো মিথ্যা ঘটনা। আর তারপর বেনজিমান করে কি তার বন্ধু রাইলির কাছে যায়, যে কিনা তাকে এই বর্তমান গুপ্তধন খুঁজতে সহযোগিতা করেছিল। তো বেনজিমান তার বন্ধুকে জানায় তার বংশ অর্থাৎ তার দাদার পরদাদা থমাসের উপর অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং এটা সে প্রমাণ করবে। আর এটার জন্য তাদের কি করতে হবে, আজ থেকে 140 বছর আগে যে ঘটনাটা ঘটেছে সেটার সত্যতা তারা খুঁজে বের করবে। তো এরপর তারা
মিউজিয়ামের হেড অ্যাবিগেলের সাথে দেখা করে, যে কিনা আবার বেনজামিনের এক্স গার্লফ্রেন্ডও ছিল, এবং তাকে সবকিছু সিচুয়েশন বুঝিয়ে ওই কাগজের টুকরাটা দেখায়। আর তারপর অ্যাবিগেলও রাজি হয়ে যায় ওদেরকে সাহায্য করতে। তো এরপর কম্পিউটারের স্ক্রিনে যখন ওই কাগজের টুকরাটাকে ভালো করে দেখা যায়, তখন খেয়াল করে ওরা যে এই কাগজের টুকরার পিছনে আরো কিছু লেখা ছিল, সেটার কালি বেরিয়ে এসেছে, এবং ওইটা ডিকোড করার পরে তারা খুব খুশি হয়ে যায়, এবং ওই লেখাগুলো দেখে তারা খুব খুশি হয়ে যায় যে এই কাগজের পিছনে আরো কোনো তথ্য রয়েছে। আর তারপর তারা করে কি সেই কথাগুলোকে ডিকোড করে, এবং তারা জানতে পারে এই মেসেজ একটা দিকে ইঙ্গিত করছে, আর সেটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, যেটা প্যারিসে অবস্থিত। আর এখানে উল্লেখ্য স্ট্যাচু অফ লিবার্টি কিন্তু প্যারিসেও রয়েছে, বেশ কয়েকটা স্ট্যাচু অফ লিবার্টি প্যারিসে রয়েছে, রেপ্লিকা রয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে যেটা আইফেল টাওয়ারের সাথে রয়েছে। তো বেনজামিন তখন এই কথা অ্যাবিগেলকে কল করে জানায়, কিন্তু বেনজামিনের কথা সেখানে থাকা মিস শুনে ফেলে যে অ্যাবিগেলের সাথে ছিল। তো এরপর বেনজামিন করে কি তার বন্ধুর সাথে প্যারিসের স্ট্যাচু অফ লিবার্টিতে পৌঁছায়, এবং সেখানে তারা দুজন একটা ড্রোনে ক্যামেরা লাগিয়ে স্ট্যাচু অফ লিবার্টির একদম উপরে নিয়ে যায়, যেখানে স্ট্যাচুর মশাল ছিল। তো যখন ড্রোন লাগিয়ে সেখানে তারা যায়, তারা কয়েকটা ছবি তুলে নেয়, আর ফটো তোলার পরে তারা জানতে পারে যে স্ট্যাচুর মশালের আশেপাশে আরো কিছু লেখা রয়েছে। আর যখন তারা সেই লেখাগুলো ভালো মতো পর্যালোচনা করে, তারা জানতে পারে এমন দুটি টেবিল রয়েছে যা দেখতে একই রকম। তার একটা হচ্ছে ইংল্যান্ডে, আরেকটা হচ্ছে হোয়াইট হাউসে, এবং ইংল্যান্ড করেছিল এই দুইটা টেবিল যখন তৈরি করেছে, তার একটা আমেরিকাকে গিফট করেছিল, এবং ওই টেবিলে বসে আমেরিকার অনেক প্রেসিডেন্ট কাজও করেছে। তো তখন ওরা দুই বন্ধু ঠিক করে তারা প্রথমে ইংল্যান্ডে যাবে এবং মিউজিয়াম থেকে প্রথম টেবিলটা দেখবে, আর এরপর তারা ওই আমেরিকার প্রেসিডেন্টের যে টেবিলটা রয়েছে সেটা চেক করবে। তো এরপর তারা দুজন ইংল্যান্ডের লন্ডন শহরে পৌঁছায়, যেখানে কুইন ভিক্টোরিয়ার প্রাসাদে সেই টেবিলটা রাখা রয়েছে। তো দুই বন্ধু মিলে তখন সেই প্রাসাদের ভেতরে যায়, আর বেনজামিনের বন্ধু করে কি ওই প্রাসাদের পুরো সিকিউরিটি সিস্টেমটা হ্যাক করে নেয়। আর বেনজামিন তারপর করে কি তার পুরো শরীরে মদ মেখে নেয়, যাতে সেখানে থাকা সিকিউরিটি গার্ড তাকে ধরে বেসমেন্টে নিয়ে যায়। তো এরপর যখন বেনজামিন তার প্ল্যান অনুযায়ী কাজ করছিল, তখনই সেখানে তার এক্স গার্লফ্রেন্ড অ্যাবিগেল চলে আসে, আর সে বলে আমি তোমার সাথে থাকবো। তো বেনজামিন তখন প্ল্যান মাফিক অ্যাবিগেলের সাথে ঝগড়া শুরু করে দেয়, এবং সেখানে থাকা তখন গার্ড চলে আসে, আর তারা বেনজামিনকে ধরে বেসমেন্টে নিয়ে যায়, এবং সেখানে থেকে আটকে রাখা হয়। তবে বেনজামিনের বন্ধু রাইলি যে পুরো সিস্টেমটা হ্যাক করেছে, সে করে কি খুব সহজে ওই বেসমেন্টের দরজাটা খুলে ফেলে, এবং এরপর সেখান থেকে বেনজামিন এবং অ্যাবিগেল চলে আসে যেখানে ওই টেবিলটা রাখা রয়েছে। এবং এরপর তারা দুজন যখন টেবিলের নিচে যায়, তখন তারা দেখে সেখানে একটা কোম্পানির নাম লেখা রয়েছে, আর সেখানে একটা কি বলে তোমার ওই যে ভল্ট লুকিয়ে রাখা রয়েছে। আর এরপর তারা ওটা ভালো মতো খেয়াল করে দেখতে পায় যে এই টেবিলটাই হচ্ছে সেই ভল্ট যেখানে গোপন জিনিস রাখা যায়। তো এরপর এই ভল্টটা বা এই টেবিলটা ওপেন করার পরে তারা একটা কাঠের টুকরা দেখতে পায়। তো এই কাঠের টুকরাটা নিয়ে বেনজামিন এবং অ্যাবিগেল অনেক চতুরতার সাথে সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু যখন তারা প্রাসাদের বাইরে যায়, তখনই সেখানে মিস এবং তার লোকদের সাথে তাদের দেখা হয়ে যায়। তো মিস করে কি বেনজামিনদের উপর হামলা করে, কিন্তু গাড়ি নিয়ে সেখান থেকে ওরা পালাতে সমর্থ হয়। তবে মিস যদি ওই কাঠের টুকরা পেয়ে যায়, সে ওই কাঠের টুকরার মাধ্যমে সেই সোনার শহর অব্দি পৌঁছাতে পারবে, যেটার কাহিনী 140 বছর আগে শুরু হয়েছে। তবে বেনজামিন যখন বুঝতে পারে সে ধরা পড়ে যাবে, তখন সে করে কি বুদ্ধির মাধ্যমে ট্রাফিক সিগন্যালে গিয়ে সেই কাঠের টুকরা তার চেহারার সামনে রাখে, এবং ট্রাফিক সিগন্যালের মাধ্যমে ওর বন্ধু করে কি ওই কাঠের টুকরার ছবি তুলে নেয়। ওই হ্যাকার বন্ধু যে আর কি বর্তমানে ট্রাফিক সিগন্যালটাও হ্যাক করে ফেলেছে, এবং এরপর সে ট্রাফিক সিগন্যালের ডাটাবেস থেকে ওই কাঠের প্রিন্টটাও বের করে। আর তারপর বেনজামিন করে কি তার কাছে যে অ্যাকচুয়াল কাঠের টুকরা ছিল সেটা পানিতে ফেলে দেয়। আর মিস যখন এটা দেখে, সে করে কি বেনজামিনের পিছু ছেড়ে পানিতে লাফ দিয়ে দেয়, এবং সেই কাঠের টুকরা উদ্ধার করে। আর বেনজামিন এই সুযোগে তার এক্স গার্লফ্রেন্ড কিনে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর তারা আমেরিকাতে চলে আসে, আর বেনজামিন তার বাবাকে সেই কাঠের টুকরার ছবি দেখায়। তো বেনজামিনের বাবা সেই কাঠের টুকরার ছবি দেখে জানায় এখানে সোনার শহরের সেই গুপ্তধনের কথা লেখা রয়েছে, যেটা বংশ পরম্পরায় আমরা জানি, কিন্তু সে ওই কাঠে খোদাই করা কি লেখা রয়েছে বা কি পাজল রয়েছে সেটা সে ডিকোড করতে পারে না। কিন্তু বেনজামিনের বাবা জানায় এটা হয়তো তোমার মা ডিকোড করতে পারবে। তো এরপর তারা করে কি সেই কাঠের ছবি নিয়ে বেনজামিনের মায়ের কাছে যায়, যার সাথে তোর বাবার ডিভোর্স হয়ে গিয়েছে আর অনেক আগে। তো ছবি দেখে বেনজামিনের মা জানায় এটা একটা পাজল, আর এই পাজল অনুসারে এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে পাখির ছায়ায় তোমার হৃদয় খুঁজতে হবে, আর সেখান থেকেই তুমি সামনের রাস্তা খুঁজে পাবে। কিন্তু এই ছবিটা অর্ধেক, এর বাকি অর্ধেক কোথাও না কোথাও রয়েছে। তো তখন বেনজামিন বুঝতে পারে তার মানে এর বাকি অর্ধেক রয়েছে হচ্ছে হোয়াইট হাউসে, যেখানে ওই দ্বিতীয় টেবিলটা রয়েছে, যেটা ইংল্যান্ডের রানী আমেরিকার প্রেসিডেন্টকে গিফট করেছিল। হয়তো ওই কাঠের টেবিলটাও আরেকটা মনে করো তোমার ভল্ট, সেখানে দ্বিতীয়টা রয়েছে, যেটা বর্তমানে হোয়াইট হাউসে। তো এরপর বেনজামিন করে এক্স গার্লফ্রেন্ড অ্যাবিগেল আর বন্ধু রাইলিকে নিয়ে হোয়াইট হাউসে যায়। আবার এখানে লক্ষ্য অ্যাবিগেলের বয়ফ্রেন্ড আবার হোয়াইট হাউসে চাকরি করে, মানে সবকিছু লাগে যেন সেট হয়ে রয়েছে এই সিনেমাতে, সবকিছু একেবারে ইজি। তো অ্যাবিগেল তার বয়ফ্রেন্ডকে বলে আমরা প্রেসিডেন্টের টেবিলটা দেখতে চাই। তো অ্যাবিগেলের বয়ফ্রেন্ড তখন প্রেসিডেন্টের টেবিল দেখাতে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে অ্যাবিগেল বলে আমার কানের দুলটা হারিয়ে গিয়েছে, মানে একটা নাটক করে। তো এরপর অ্যাবিগেল তার বয়ফ্রেন্ডকে নিয়ে কানের দুল খুঁজতে থাকে, আর এই সুযোগে বেনজামিন করে কি টেবিলের নিচে লক খুলে ফেলে, কিন্তু যখন ড্রয়ার বেরিয়ে আসে তখন ওই ড্রয়ারে কোনো বা এই টেবিলে কোনো কাঠের টুকরা ছিল না, কিন্তু সেখানে একটা সিম্বল আঁকা ছিল বা চিহ্ন আঁকা ছিল। আর বেনজামিন করে কি সেটার ছবি তুলে নেয়। তো যখন তারা সেখান থেকে বের হয়, তখন
জানতে পারে যে চিহ্ন ড্রয়ে রাখা ছিল তা প্রেসিডেন্টের সিক্রেট বইয়ের। আর যখন কি আমেরিকার প্রেসিডেন্ট হয় তাকে এই সিক্রেট বইটা দেওয়া হয়। আর এই বইতে আমেরিকার অনেক সিক্রেট ব্যাপার লেখা থাকে, এমনকি ওই সোনার শহরের পরবর্তী ক্লু হয়তো ওই বইতে রয়েছে। তো বেঞ্জামিন এখন যে কোনো ভাবে তার পরিবার এবং বংশের উপর যে মিথ্যা কলঙ্ক এসেছে যে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন কোর দাদা মেরেছিল বা জড়িত ছিল, এটা মিথ্যা প্রমাণ করতে চায়। তো এই জন্য সে সিদ্ধান্ত নেয় ওই সিক্রেট বইটা তার লাগবে। আর ওই সিক্রেট বইটা তো রয়েছে আমেরিকার প্রেসিডেন্টের কাছে। তো ওই বইটা পেতে হলে কি করতে হবে? আমেরিকার প্রেসিডেন্টকে কিডন্যাপ করতে হবে। চিন্তা করো। তো বেঞ্জামিন করে কি একটা অনুষ্ঠানে যায় যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ছিল। তো বেঞ্জামিন করে কি প্রেসিডেন্টকে কথার জালে ফাঁসিয়ে একটা নির্জন স্থানে নিয়ে যায়, যেখানে বেঞ্জামিন প্রেসিডেন্টকে বলে আমি সোনার শহর খুঁজতে চাই, যাতে আমার বংশের উপর যে মিথ্যা কলঙ্কটা এসেছে এইটা আমি মিথ্যা প্রমাণ করতে পারি। আর এই কারণে আমার সেই সিক্রেট বইটা দরকার, যেটা সকল আমেরিকার প্রেসিডেন্টের কাছে থাকে। তো প্রেসিডেন্ট তখন ওর কথা বুঝতে পারে এবং ওর কথা রাজি হয়ে যায় এবং জানায় সেই বইটি লাইব্রেরি অফ কংগ্রেসে রয়েছে। আর তুমি যদি ওই বইটা হাতে পাও তাহলে অবশ্যই ওই বইয়ের 407 নম্বর পাতাটা দেখবে। আর এই কথা কাউকে কিন্তু কখনোই বলবে না যে আমি তোমাকে বলেছি। তো যাই হোক, এরপরে বেঞ্জামিন করে কি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানায় এবং সেখানে প্রেসিডেন্টকে রেখে বন্ধুদেরকে নিয়ে যায় হচ্ছে লাইব্রেরিতে। আর সেখানে অনেক খোঁজাখুঁজি করার পরে বেঞ্জামিন সেই বইটা খুঁজে পায়, যে বইয়ের মধ্যে ওই কাঠের টুকরার বাকি অর্ধেকের ছবি ছিল। অ্যাকচুয়ালি আসল কাঠের টুকরাটা অনেক আগে নষ্ট করা হয়েছিল, যাতে কেউ ওই সোনার শহর অব্দি না পৌঁছাতে পারে এবং এই গোলকধাঁধার সমাধান না করতে পারে। তো যাই হোক, লাইব্রেরিতে পুলিশ চলে আসার এই কারণে বেঞ্জামিন সেই ছবি তুলে এর সাথে বইয়ের 407 নম্বর পাতারও ছবি তুলে এবং সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর বেঞ্জামিন করে কি তার বাবাকে সেটা এমএমএস করে পাঠায়। অ্যাকচুয়ালি তোমরা যারা নতুন প্রজন্মের তারা এমএমএস ব্যাপারটা হয়তো জানো না। এসএমএস মানে হচ্ছে লেখা পাঠানো যায়, আর যখন ইন্টারনেট ছিল না তখন আমরা ছবি পাঠাতাম এমএমএস এর মাধ্যমে। কিন্তু আমাদের বেঞ্জামিন যখন সেই ছবিটা তার বাবার মোবাইলে পাঠায় তখন সেটা মিসের মোবাইলেও চলে যায়, কারণ মিস আগে থেকেই বেঞ্জামিনের বাবার মোবাইল ক্লোন করে রেখেছিল। তো যাই হোক, মিসের কাছেও যেহেতু ওই কাঠের ছবি চলে গিয়েছে, মিস করে কি সেই ছবি নিয়ে বেঞ্জামিনের মায়ের কাছে যায়, যে একজন ইতিহাসবিদ এবং ডিকোডার, এবং সে বেঞ্জামিনের মাকে বলে তোমার স্বামী একটু পর এখানে আসবে, যার কাছে কাঠের টুকরার ছবি রয়েছে, কিন্তু তুমি যদি তাকে সত্যটা বলো তাহলে আমি তোমার স্বামীকে গুলি করে মেরে ফেলবো। তো এটা বলে মিস করে কি রুমের মধ্যে লুকিয়ে থাকে। আর একটু পরে সেখানে বেঞ্জামিনের বাবা চলে আসে। আর ছবি দেখানোর পরে বেঞ্জামিনের মা ওর বাবাকে সত্যটা বলে না, অন্য একটা জায়গার কথা বলে। তো বেঞ্জামিনের বাবা সেখান থেকে চলে যায়। তো এরপর মিস করে কি বেঞ্জামিনের মায়ের সাহায্যে সেই ছবির ঠিকানায় চলে আসে, কিন্তু বেঞ্জামিনের মাও করে কি বেঞ্জামিনকে সত্যি কথা কল করে বলে দেয়। তো এই কারণে বেঞ্জামিনও সেখানে আসে এবং তারা একসাথে হয়ে যায়। কিন্তু মিস আর বেঞ্জামিন যখন মুখোমুখি হয় তখন মিস বেঞ্জামিনকে বলে দেখো আমি তোমার সাথে এই মিশনে থাকতে চাই এবং সোনার শহর অব্দি পৌঁছাতে চাই, আর তুমি যদি আমাকে সাথে না নাও তাহলে আমি তোমার মাকে গুলি করে মেরে ফেলবো। তো বেঞ্জামিন মিসের শর্তে রাজি হয়ে যায় এবং সে জানে যে এই সোনার শহরে আশেপাশেই রয়েছে, কিন্তু এখানে মিসকে নেওয়ার আগে বেঞ্জামিন একটা শর্ত দেয়, সেটা হচ্ছে তোমার কোনো ম্যান তোমার সাথে যাবে না এবং তুমি কোনো অস্ত্র নিতে পারবে না। তো এরপর তারা সবাই মিলে সে এলাকা এক্সপ্লোর করতে শুরু করে, একটা পাহাড়ের উপরে যায়, মানে ওই কাঠের মধ্যে যে নকশা ছিল সে নকশা অনুসারে। তো মিস তখন বলে এই দুটো ছবি থেকে যেটা বোঝা গিয়েছে সেটা হচ্ছে যেদিন বৃষ্টি পড়বে সেদিন পাখির হৃদয় তোমাকে রাস্তা দেখাবে। তো এই কথা শুনে বেঞ্জামিন বুঝতে পারে তার মানে এখানে পানি ঢালতে হবে, মানে বৃষ্টির পানি ঢালতে হবে। তো এরপর ওরা যখন পানি ঢালতে শুরু করে তখন পাথরের রং বদলে যেতে শুরু করে এবং সবাই পানি ঢালতে শুরু করে। তারপরে আর তখন একটা পাখির চিত্র দেখা যায় এবং এটা অ্যাবিগেল খুঁজে পায় এবং সেই চিত্রের মাঝে একটা পাখির হার্ট বা গর্ত হয়। তো বেঞ্জামিন যখন সেই গর্তে হাত ঢোকায় তখন একটা পাথরের সাথে ধাক্কা লাগে, আর এরপর সে যখন পাথরটা টেনে বের করার চেষ্টা করে তখনই একটা স্থান থেকে পাথর আপনা আপনি নিচে নদীতে পড়ে যায় এবং সেখানে একটা সুড়ঙ্গের রাস্তা খুলে যায়। বুঝতেই পারছো, সেই গুপ্তধনের রাস্তা খুলে যায়। তো এরপর তারা সবাই সেই গুপ্তধনের রাস্তার মধ্যে ঢোকে, গুহার মধ্যে ঢোকে এবং সেখানে অনেক পুরনো জিনিসপত্র রাখা ছিল। আর তখন অসতর্কবশত বেঞ্জামিনের বন্ধু রাইলি করে কি একটা পাথরে থাকা রশিতে হাত লাগায়, আর এর ফলে যেটা হয় সেই গুহায় ঢোকায় যে রাস্তা দ্বারা ঢুকেছে সেই রাস্তাটা বন্ধ হয়ে যায়, ওরা সবাই গুহার মধ্যে আটকা পড়ে। তো কোনো উপায় না দেখে ওরা করে কি গুহার ভেতরে যেতে থাকে, বাট হঠাৎ একটা পাথর করে কি নিচের দিকে বেঁকে যায় এবং সবাই সেই পাথর থেকে নিচের দিকে পড়ে যেতে থাকে। আর এর ফলে যেটা হয় দুই গ্রুপে ভাগ হয়ে যায়, মানে একদিকে ওরা সবাই যায় আর অন্যদিকে বেঞ্জামিনের বাবা মা আলাদা হয়ে পড়ে। তো এই দিকে যে বাকি চারজন ছিল ওরা ঝুলন্ত পাথরে ঝুলতে থাকে, তবে ভাগ্যক্রমে তারা সেই ঝুলন্ত পাথর থেকে এক এক করে বের হতে সক্ষম হয়। তো এরপর তারা সবাই যখন সামনের দিকে এগিয়ে যায় তারা এমন একটা স্থানে পৌঁছায় যেখানে চারিদিকে ঝর্ণা ঝরছিল এবং মাঝখানে তারা একটা চাকতি দেখতে পায়। তো এরপর তারা যখন সেই চাকতি ঘোরায় ঝর্ণার পানি বন্ধ হয়ে যায়, আর তারপর তারা সেদিকে এগিয়ে যখন যায় যে দিক থেকে আর কি ঝর্ণার পানি এসেছে, সামনে যাওয়ার পরে তাদের সবার চোখ তো মনে করো কপাল উঠে যায়, কারণ ফাইনালি তারা সেই স্বর্ণের শহরের সামনে চলে এসেছে যেখানে সোনা জলজল করছে, চারিদিকে সোনা আর সোনা। আবার বেঞ্জামিনের বাবা মাও সেখানে চলে আসে। অ্যাকচুয়ালি তারাও তো মাল, তারা নিজ দায়িত্বে মনে করো আলাদা একটা রাস্তা খুঁজে নিয়েছিল আর কি এখানে আসার। তো যাই হোক, এরপর মিস আমাদের নায়ক বেঞ্জামিনকে বলে আমি ইচ্ছে করেই তোমার বংশের বদনাম করিয়েছিলাম এবং তারপর ওই পাজলটা তোমার সামনে মেজনে রেখেছিলাম যাতে তুমি এই গুপ্তধনটা খুঁজে বের করো। তো এখানে আমরা জানতে পারি আজ থেকে 140 বছর আগে যে ব্যক্তি আগুন থেকে ওই কাগজের টুকরাটা বাঁচিয়েছিল সেটা আবার এই মিজের দাদার পরদাদা
ছিল। তো এই কারণে মিস চেয়েছিল সেই গুপ্তধন যেটা তার দাদার পরদাদা খুঁজছিল সেটা বেঞ্জামিন খুঁজে বের করুক এবং এই গুপ্তধন খোঁজার ক্রেডিট যেন তার বংশে এসে পড়ে। মানে তার দাদার পরদাদা মানে তার বংশ যেটা করতে চেয়েছিল সেটা বেঞ্জামিনের বংশ দিয়ে করাবে এবং ক্রেডিট যেন ওদের আসে। বাট তখনই হঠাৎ করে এখানে পানি আসতে শুরু করে আর বেঞ্জামিন তখন বলে আমাদের সেই রাস্তা দিয়ে বের হতে হবে যে রাস্তা দিয়ে পানি আসছে, মানে যেখান দিয়ে পানি ঢুকছে ওখান দিয়ে বের হতে হবে। তো সবাই মিলে সেই রাস্তার দিকে যেতে থাকে আর এরপর তারা একটা বড় চাকতি দেখতে পায়। তো মিস যখন সেই চাকতিটা ঘুরায় তখন সামনের দরজা খুলে যায়, কিন্তু এরা যখন আবার ছেড়ে দেয় তখন দরজা আবার বন্ধ হয়ে যায়। এর মানে যে কোনো একজনকে এই চাকতি ধরে রাখতে হবে, তাহলেই সবাই বাইরে যেতে পারবে, মানে যে কোনো একজনের জীবন স্যাক্রিফাইস করতে হবে। বাট তখনই যাকে আমরা এতক্ষণ ধরে ভিলেন মনে করছিলাম সেই মিস বলে ওঠে আমি এটা করব, মানে মিস তার জীবন স্যাক্রিফাইস করতে রাজি হয়। তো মিস ওটা ধরে সবাই বাইরে বের হতে থাকে, কিন্তু বেঞ্জামিন যখন বের হচ্ছিল তখন মিস বলে ওঠে দেখো এই গুপ্তধন তো সরকার পাবে, কিন্তু এই গুপ্তধন খোঁজার ক্রেডিট যেন আমার বংশ পায়, প্লিজ এটা তুমি করো, এজন্য কিন্তু আমি আমার জীবন কোরবান করছি। তো বেঞ্জামিন তখন প্রমিস করে যে আমি তোমার বংশকে এটার ক্রেডিট দেব। আর এরপরে বেঞ্জামিন বেরিয়ে যায় এবং মিস ভেতরে আটকা পড়ে মারা যায়। তো যাই হোক এরপর বেঞ্জামিন তার বাবা মা বন্ধুদেরকে নিয়ে পাহাড়ের গুহা থেকে বের হতে সক্ষম হয়, কিন্তু এফবিআই তাকে গ্রেপ্তার করে কারণ সে প্রেসিডেন্টকে কিছু সময়ের জন্য কিডন্যাপ করেছিল। তবে সে দাবি করে যে আমাকে প্রেসিডেন্টের সাথে একবার হলো দেখা করাও। তবে প্রেসিডেন্টের কাছে বেঞ্জামিনকে নিয়ে যাওয়া হয়, কিন্তু প্রেসিডেন্ট তখন সবাইকে আশ্চর্য করে দিয়ে বলে বেঞ্জামিন এমন কিছু করেনি যে ওকে গ্রেপ্তার করতে হবে, বরং আমি কিডন্যাপ হয়েছিলাম আমাকে সাহায্য করেছে। এবং এরই সাথে সে বেঞ্জামিনের বংশের উপর আনিত সকল অভিযোগ, মানে যে তার দাদার পরদাদা যে আব্রাহাম লিঙ্কনের মার্ডারের সাথে জড়িত ছিল সেটাও তুলে নেওয়া হয়। এবং উল্টো সরকারের পক্ষ থেকে বেঞ্জামিনের পরিবারকে বা বংশকে গৃহযুদ্ধের হিরো হিসেবে ঘোষণা করা হয় এবং বেঞ্জামিনকে সম্মানিত করা হয় কারণ সে গুপ্তধন খুঁজে পেয়েছে, যেটা আমেরিকান সরকার অবশ্যই সম্পদটা পাবে। কিন্তু বেঞ্জামিন তখন বলে এই ক্রেডিটটা আমি নেব না, এটা মিজের পরিবারকে মিজকে দেওয়া হোক বা তাদের বংশকে দেওয়া হোক, কারণ মিজই এটা পুরোটা করেছে। আর প্রেসিডেন্ট বলে ঠিক আছে এমনটাই হবে। কিন্তু এরপর প্রেসিডেন্ট বেঞ্জামিনকে জিজ্ঞাসা করে তোমাকে যে আমি সিক্রেট বইয়ের 407 নম্বর পাতা দেখতে বলেছিলাম সেটা কি তুমি দেখেছিলে? বেঞ্জামিন বলে হ্যাঁ আমি দেখেছিলাম। প্রেসিডেন্ট তখন বলে তাহলে তুমি পরবর্তী কাজ করতে কি রেডি? বেঞ্জামিন বলে হ্যাঁ। আর এই কথা বলে প্রেসিডেন্ট সেখান থেকে চলে যায়। তো বুঝতেই পারছো সেই সিক্রেট বইয়ের হয়তো 407 নম্বর পাতায় আরো একটা গুপ্তধনের ক্লু বা পাজল দেওয়া রয়েছে এবং প্রেসিডেন্ট চায় বেঞ্জামিন যেন সেই গুপ্তধনটা খুঁজে বের করে। তবে মুভিতে এই বিষয়টা ক্লিয়ার করা হয়নি। তো যাই হোক সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই বেঞ্জামিন এবং এবিগেল আবারও এক হয়েছে, মানে যে বয়ফ্রেন্ডের জন্য ওরা এত দূর যেতে পারলো যে আর কি ওই প্রেসিডেন্টের তোমার কি বলে প্রেসিডেন্টের অফিসে চাকরি করতো সেই বয়ফ্রেন্ডকে পোল্টি দিয়ে আবারও আগের বয়ফ্রেন্ডের কাছে চলে এসেছে অ্যাবিগেল। আর এইদিকে রাইলিও অনেক ধনী হয়ে গিয়েছে, সরকারের কাছ থেকে সেই গুপ্তধনের একটা পার্সেন্টেজ পেয়েছে, সে বড়লোক হয়ে গিয়েছে, একটা ফেরারি গাড়ি নিয়ে তোমার লং ড্রাইভে চলে যায়। আর এখানেই সিনেমাটা শেষ হয়। তো যাই হোক আমি যখন এই সিনেমার ক্লিপ দেখেছিলাম এবং নিকোলাস কেজকে দেখেছিলাম, নিকোলাস কেজ মূলত হলিউডের অনেক জনপ্রিয় একজন অভিনেতা। আমি ভেবেছিলাম সে এরকম হালতু ফালতু ফ্যান্টাসি টাইপের সিনেমা করবে না এবং সিনেমার নাম শুনে মনে করেছিলাম এটা হয়তো সত্য ঘটনার উপর নির্মিত কোনো সিনেমা হবে, কিন্তু এটা কোনো সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা নয়, এটা মূলত একটা ফ্যান্টাসি সিনেমা এবং ফ্যান্টাসি সিনেমা হলেও খুবই বাজে একটা সিনেমা হয়েছে, আমার কাছে মোটেও ভালো লাগে নাই। তবে তারপরেও আমি কিসের জন্য সিনেমাটা দেখলাম, যাতে তোমাদের সামনেও যদি তো এরকম একটা ক্লিপ আসে তোমরা বলতে পারবে আরে আমরা এই সিনেমা তো দেখছি, আলামিন ভাইয়ের কাছ থেকে তো জানছি এই সিনেমা সম্পর্কে, এটা একটা বালের সিনেমা। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।